নমস্কার। গল্পের দেশে সবাইকে স্বাগত। আমি তাপসী চলে এসেছি আরেকটা নতুন গল্প নিয়ে। আজ আমার নিবেদন রজনীগন্ধা। গল্পটি বেশ কয়েক বছর আগে বাংলাদেশের পত্রদূত পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করতে চলেছি রজনীগন্ধা। ড্রিঙ্কের গ্লাসটা ঠক করে টেবিলের ওপর রাখে সাহেব। জীবনের মতো ড্রিঙ্কটাও আজ বড্ড বেস্বাদ লাগছে। অস্থির চিত্তে পায়চারি করতে থাকে। ভেবেছিল গলা অবধি সুরাপান করে সব কিছু ভুলে থাকবে। হ্যাঁ, সব কিছুই, যা যা পেয়েছে জীবনের কাছ থেকে, জীবন যা যা কেড়ে নিয়েছে, সব কিছু ভুলে যাবে, অতীত বর্তমান সব। কিন্তু ভোলা কি অত সোজা? এই দুনিয়ায় শালা সবাই ধোঁকাবাজ, বেঈমান। নইলে অসময়ের সাথী ড্রিঙ্কটাও আজ কেন বেঈমানি করবে? সবকিছুর স্বাদই যেন তেতো হয়ে গেছে। কি করবে এখন সাহেব? একটা গোটা রাত কিভাবে কাটাবে? দিনের পর রাত আসবে, এটাই তো নিয়ম। কিন্তু কারো কারো জীবনে রাতের অন্ধকারটা অভিশাপের মতো নেমে আসে। যেন মনে হয় দিনের পর রাত না এলেই ভালো হতো। স্টোর রুমের দরজাটা খুলে লাইট জ্বালায় সাহেব। বেশি খুঁজতে হয় না, সামনে পেয়ে যায় অযত্নে ধুলো মেখে পড়ে থাকা তার সাধের ক্যানভাসটাকে। তাড়াতাড়ি ধুলো ঝেড়ে ক্যানভাসটাকে পরম যত্নে বুকে টেনে নেয়। আজকের রাতটুকু কাটাতে হবে এই ক্যানভাসটাকেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে। কিন্তু রং তুলি এগুলো কি পাওয়া যাবে? নাকি সব কিছুর মতো এগুলোও তার জীবন থেকে চলে গেছে বহু দূরে? না না, চলে যায়নি, ও তো নিজেই ঠেলে দূরে সরিয়ে দিয়েছে। ছোটবেলা থেকেই আঁকতে ভীষণ ভালোবাসত সাহেব। সাহেবের হাতের জাদুতে একটা সামান্য আঁকাও অসামান্য হয়ে উঠত। অদিতি তো সাহেবের আঁকা দেখেই ওর প্রেমে পড়েছিল। সাহেব তখন আর্ট কলেজের ছাত্র। পড়াশোনার পাশাপাশি সানডে করে বাড়িতে ছোটদের আঁকা শেখাতো। কালারফুল ড্রেসে বিভিন্ন বয়সী বাচ্চাদের আনাগোনায় রবিবার সাহেবদের বাড়িটা যেন ঝলমল করে উঠত। সাহেবের বাবার হার্ডওয়্যারের বিজনেস, সাথে একখানা পেট্রোল পাম্পও চালান তিনি। বড়লোক বাবা মায়ের একমাত্র সন্তান সাহেবের আঁকা নিয়ে কিছু করার ইচ্ছে ছিল। বাবার ব্যবসাতে কোনোদিনই তার মতি ছিল না। সাহেবের বাবা মায়েরও ছেলের ইচ্ছেতে কোনো আপত্তি ছিল না। আর্ট কলেজ, বাড়িতে আঁকার স্কুল, এসব নিয়ে বেশ চলছিল সাহেবের। হঠাৎই কোনো এক পাতা ঝরা শীতের শেষে অদিতি বসন্ত হয়ে এলো সাহেবের জীবনে। অদিতির 8 বছরের ভাইপো দীপরাজ আঁকা শিখত সাহেবের আঁকার স্কুল আঁকিবুকিতে। দীপরাজকে দেওয়া নেওয়া করত অদিতি। সেখান থেকেই অদিতি সাহেবের পরিচয়। যে ঘরটায় সাহেব আঁকা শেখাতো তার দেওয়াল জুড়ে সাহেবের হাতের আঁকা ছবির সম্ভার ছিল। ছবি দেখে মুগ্ধ হয়ে যেত অদিতি। সত্যি ছেলেটার হাতে জাদু আছে। মুগ্ধতার রেশ ক্রমে বাড়তে বাড়তে কখন যেন ভালোবাসায় পরিণত হয়ে গেছিল। তবে অদিতির ভালোবাসাটা কিন্তু একতরফা ছিল না। প্রতি রবিবার অদিতিকে যেতে আসতে দেখা,
অদিতির সাথে দুটো কথা বলা সাহেবেরও অভ্যেসে দাঁড়িয়ে গেছিল। তবে প্রেম কি অত সহজে ধরা দেয়? সাহেবও প্রথমে নিজের মনের ভাব বুঝতে পারেনি। সাহেবের প্রতি রবিবারের অভ্যেসে ছন্দ কাটল হঠাৎ পরপর দুটো রবিবারে অদিতির দেখা না পেয়ে। অদিতির জন্য কেমন যেন পাগল পাগল লাগতো নিজেকে। মনে হতো অদিতি ছাড়া যেন সারা দুনিয়াটা অন্ধকার। একেই বোধহয় বলে ভালোবাসা। 2 সপ্তাহ পর অদিতি যখন আবার আঁকিবুকিতে এলো, আর কোনো ভনিতা না করেই সাহেব প্রপোজ করেছিল অদিতিকে। অদিতিও লজ্জায় মুখ লাল করে সানন্দে সাহেবের প্রস্তাবে গ্রহণ করেছিল। এরপর ধীরে ধীরে সাহেবের ছবি আঁকার প্রেরণা হয়ে ওঠে অদিতি। নতুন কিছু আঁকলেই অদিতিকে দেখানো চাই সাহেবের। কতবার তো অদিতিকে মডেল বানিয়ে তার বিভিন্ন পোর্ট্রেট বানিয়েছে আঁকা পাগল সাহেব। সেদিন খুব উত্তেজিত ছিল সাহেব। অদিতিকে ফোন করে দেখা করার জন্য। নতুন কিছু এঁকেছে। অদিতিও অধীর আগ্রহ নিয়ে আসে সাহেবের সাথে দেখা করতে, নতুন সৃষ্টি দেখার জন্য। কিন্তু এ কি? ছবি দেখা মাত্র মুখ চোখের ভাষা বদলে যায় অদিতির। এ কি এঁকেছে সাহেব? নগ্ন এক মহিলার ছবি। সাহেবের হাতে এক নগ্ন মহিলার ছবি ফুটে উঠবে, এটা কিছুতেই মেনে নিতে পারে না অদিতি। সাহেবও কিছুতেই অদিতিকে বোঝাতে সক্ষম হয় না এটা শিক্ষারই একটা অঙ্গ। এতে কোনো খারাপ দৃষ্টি বা কোনো খারাপ উদ্দেশ্য নেই। আর 5টা শিক্ষণীয় বিষয়ের মতো এটাও শিক্ষারও একটা অঙ্গ। কিন্তু অদিতির ওই এক গো, যে শিক্ষায় এমন কুরুচি অঙ্গ থাকে, সে শিক্ষা না হওয়াই ভালো। নদীর মাঝখানে দাঁড়িয়ে সাহেব। দুকুলের মধ্যে যে কোনো একটাকে বাঁচতে হবে। অথচ নদীর দুকুলি যে তার বড্ড প্রিয়। মাঝ নদীতে দাঁড়িয়ে একটাকেও না বাঁচলে যে ডুবে যাওয়া অবধারিত সাহেবের। সে যে সাঁতারও জানে না, কোনো লাইফ জ্যাকেটও যে তার কাছে নেই। এই অবস্থায় হাবুডুবু খেতে খেতে অদিতির হাত দুটোকেই শক্ত করে আঁকড়ে ধরে সাহেব। আর ছোট থেকে বেড়ে ওঠা প্যাশনটাকে মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে বাবার ব্যবসায় জয়েন করে। এরপর নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। কেটে গেছে সাহেব আর অদিতির দাম্পত্য জীবনের 12টা বছর। বাবার ব্যবসাকে একটু একটু করে আরো বড় করেছে সাহেব। 12 বছরে একে অপরকে ভালোভাবে চিনেছে, জেনেছে এবং আরো ভালোবাসার শক্ত বাঁধনে আবদ্ধ হয়েছে। এই 12 বছরে ওদের বন্ডিংটা এত মজবুত ছিল, কেউ কারো কাছ থেকে সামান্যতম ঘটনাও কোনোদিন লুকোবার প্রয়োজন বোধ করেনি। এই সুখের মাঝখানে ঘটে গেছে এক চরম দুর্ঘটনা। এক পথ দুর্ঘটনায় সাহেব তার বাবা মাকে হারিয়েছে। সেই থেকে আরো বেশি যেন অদিতি নির্ভর হয়ে পড়েছে সাহেব। এই 12 বছরের দাম্পত্য জীবনে ওদের সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসার কমতি ছিল না এতটুকু। শুধু কমতি ছিল একটা সন্তানের। অনেক চেষ্টা করেও সাহেব অদিতি এই স্বর্গীয় সুখ থেকে বঞ্চিত ছিল। তবুও তো জীবন থেমেছিল না। নিজের ছন্দে ভালোবাসার জোয়ারে গা ভাসিয়ে দিব্যি ভেসে যাচ্ছিল। তবে অদিতি কেন এমনটা করল? সন্তান ছাড়া আর কিছু তো দিতে অক্ষম ছিল না সাহেব। তাহলে অনেক খুঁজে পেতে কয়েকটা পুরনো রঙের টিউব আর কয়েকটা তুলি পাওয়া গেল। এত পুরনো টিউব রং বেরোলে হয়? ঠিক আছে, যতটুকু বেরোবে তাতেই কাজ চালিয়ে নেবে সাহেব। একজন শিল্পীর পক্ষে সব সম্ভব। হ্যাঁ, শিল্পী তো। সাহেব তো একজন শিল্পী হতে চেয়েছিল। তার শিল্পসত্তাটাকে জোর করে গলা টিপে মেরে ফেলা হয়েছে। আজ সে মুক্ত।
খোলা আকাশের ওই পাখিটার মতো মুক্ত। এখন নিজের সেই হারিয়ে যাওয়া শিল্পসত্তাকে আবার জাগিয়ে তুলবে। রঙগুলোকে ভালো করে প্যালেটে মিশিয়ে নিয়ে সাদা ক্যানভাসে একের পর এক তুলির আঁচড়ে রঙিন করে তুলতে থাকে সাহেবের দক্ষ তুলির টানে ক্যানভাসে ফুটে ওঠে এক নারীর মুখ। এই কার মুখ? এই মুখ যে হুবহু অদিতির। এমনকি ডান গালের তিলটাও সেই একই জায়গাতেই রয়েছে। তবে কি অদিতি সাহেবের অবচেতন মন থেকে এখনো পুরোপুরি মুছে যায়নি? অদিতির কথা মনে হতেই সাহেবের নাকে এসে ধাক্কা মারে টাটকা রজনীগন্ধার সুবাস। রজনীগন্ধা যে অদিতির বড্ড প্রিয়। চুলে রজনীগন্ধার মালা দেওয়া, ফ্লাওয়ার ভাসে রজনীগন্ধার স্টিক দিয়ে ড্রয়িং রুম আর বেডরুম সাজানো অদিতির খুব পছন্দ ছিল। তাই তো সেদিন স্পেশাল অর্ডার দিয়ে মোটা করে বানানো রজনীগন্ধার মালা পেঁচিয়ে অদিতিকে আর ভাবতে পারে না সাহেব, আর ভাবতে পারে না। অদিতি চলে যাবার পর আর তো এ বাড়িতে রজনীগন্ধা ঢোকেনি। ফ্লাওয়ার ভাসগুলোও তো সব খালি হয়ে নিঃসঙ্গতার চিহ্ন বহন করছে। বাগানেও তো রজনীগন্ধার গাছ নেই। তাহলে এত রাতে রজনীগন্ধার সুবাস আসছে কোথা থেকে? নানান প্রশ্নের ভিড়ে ক্যানভাসের দিকে তাকাতেই হাড় হিম হয়ে যায় সাহেবের। ক্যানভাসে আঁকা অদিতির মুখমণ্ডল যে ভীষণভাবে জীবন্ত হয়ে উঠছে। চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরে পড়ছে। সারা ঘর মমা করছে রজনীগন্ধার গন্ধে। আর নিতে পারছে না সাহেব। অদিতির দৃষ্টিতে যেন প্রতিশোধের আগুন ঠিকরে বেরোচ্ছে। আমি তোমায় মারতে চাইনি অদিতি, তুমি বিশ্বাস করো, আমি তোমায় খুব ভালোবাসি। তুমি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা না করতে তাহলে আমিও তো। মেয়েলি অট্টহাস্য রাতের অন্ধকারের নৈশত্বকে ভেদ করে বাড়ি কাঁপিয়ে দিতে থাকে। ক্যানভাসে আঁকা মুখমণ্ডল ধীরে ধীরে পূর্ণ এক নারীর অবয়ব ধারণ করে। নারী বললে ভুল হবে, এ তো অদিতির অবয়ব। চোখে যার প্রতিশোধের আগুন জ্বলজ্বল করছে, মুখে অট্ট হাসি। বিশ্বাস? তোমাকে? আমি তো তোমাকে বিশ্বাসই করতে চেয়েছিলাম সাহেব। তুমি আমাকে বিশ্বাস করলে কই? কি করে বিশ্বাস করবো বলো তোমায়? সেদিনের সেই ফোন কলটা আসা, তারপর তোমার আনন্দে সেজেগুজে বেরিয়ে যাওয়া। যদি কিছু নাই থাকতো তাহলে তুমি আমার থেকে কোথায় যাচ্ছ, কে ফোন করেছিল, এগুলো লুকোতে না। 12 বছর, 12 বছর হয়ে গেল সন্তান সুখ থেকে বঞ্চিত। জানো সাহেব, বেশ কিছুদিন ধরে নিজের কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করছিলাম। তাই তোমাকে না জানিয়ে তোমার স্ত্রীরোগ বিশেষজ্ঞ বন্ধু রঞ্জন কোঠারির কাছে গেছিলাম চেক আপ করাতে। সেদিনের ফোনটা রঞ্জনদারই ছিল রিপোর্ট পজিটিভ জানানোর জন্য। খুব খুশি হয়েছিলাম জানো। মনে হয়েছিল দুনিয়ার সব খুশি যেন ভগবান আমার আঁচলে ঢেলে দিয়েছেন। ফোনটা পেয়ে তাই রঞ্জনদার সাথে কনসাল্ট করতে গেছিলাম। তোমাকে কিছু জানাইনি, কারণ পরের দিন আমার জন্মদিন ছিল। ভেবেছিলাম ওই দিনই তোমাকে সুসংবাদটা দেব। রঞ্জনদাকেও আমি তোমাকে কিছু জানাতে মানা করেছিলাম। আর তুমি? ছি ছি সাহেব, ছি, এত নোংরা তোমার মন। ভাবতে ঘেন্না করছে। আমি তোমাকে ভালোবেসে এত বছর তোমার সাথে ঘর করেছি,
তুমি একটা নয় সাহেব, দুটো প্রাণ হত্যা করেছো। শুধু এইটুকু কারণের জন্য তুমি 12 বছরের বিশ্বাস নষ্ট করে ফেললে সাহেব। শুধু এইটুকু কারণ বলো। আবার অট্টহাসি, সাথে শান্ত অথচ তীক্ষ্ণ এক চাহনি, যে চাহনিতে ফালা ফালা হয়ে যেতে থাকে সাহেবের ভেতরকার আমি। ওভাবে তাকিও না আমার দিকে অদিতি। হেসো না, ওরভাবে হেসো না তুমি অদিতি। তুমি বিশ্বাস করো, আমি তোমায় মারতে চাইনি। পালিয়ে বাঁচতে চাই সাহেব। রুদ্ধশ্বাসে ছুটে পালায় ঘর থেকে। অদিতির ছায়ামূর্তিও তখন সাহেবের পেছনে। তুমি পালাতে পারবে না সাহেব, তুমি পালাতে পারবে না। তুমি আমার বিশ্বাস নষ্ট করেছো সাহেব। তুমি কিছুতেই পালাতে পারবে না। রাতের অন্ধকারে দৌড়তে গিয়ে ঠাকুর করতে না পেরে পা হড়কে দোতলার সিঁড়ি থেকে একতলায় গড়িয়ে পড়ে যায় সাহেব। শেষ নিঃশ্বাসটুকু ছাড়ার আগে সাহেব দেখে অদিতির মুখে এক তৃপ্তির হাসি, প্রতিশোধ নেওয়ার হাসি। ধীরে ধীরে মিলিয়ে যায় অদিতির ছায়ামূর্তি। শেষবারের মতো বুজে আসে সাহেবের চোখ। ক্যানভাসের ওপর সাহেবের সৃষ্টি তার ঘাতক হয়ে যায়। সারা বাড়ি তখন ম ম করছে রজনীগন্ধার সুবাসে। শেষ হলো রজনীগন্ধা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সামান্য একটা সন্দেহ মানুষকে কোন পথে নিয়ে যেতে পারে, দেখলেন তো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।